স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বেলা ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এতে সিলেট জেলার ৬টি আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার 4টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা পরিচয় করে দেবেন জামায়াতের আমির। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময়ে স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ উত্তরাঞ্চলের 3 জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন তিনি। সেখানে জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ 23 বছর পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় এই অঞ্চলের নেতাকর্মীরা। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় সফর করবেন তিনি। সেখানে এরই মধ্যে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসমাগম বাড়ছে। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে এবার ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, জনসভা কখন শুরু হতে পারে? তার এ সফর ঘিরে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে একটি বিশেষ উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি। এই তারেক রহমানের সফর ঘিরে ঠাকুরগাঁও শহরের যে প্রধান প্রধান সড়কগুলো ছিল সেগুলো বিভিন্ন রকমের ব্যানার হয়েছে এবং ঠাকুরগাঁও বয়েজ স্কুল যে বড় মাঠটি রয়েছে এখানে মূলত তারেক রহমান। আমি বিএনপি সূত্রে জানতে পেরেছি যে ঠিক 10:30টার সময় তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর অবতরণ করবেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও স্টেডিয়ামে এসে নামবেন এবং ঠিক 11:30টার সময় তিনি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠের এই যে প্রস্তুত করা মঞ্চে এসে তিনি বক্তব্য রাখবেন। এবং আমি লক্ষ্য করেছি সেই সকাল 9টা থেকেই ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঠাকুরগাঁও বড় মাঠ চত্বরে আসতে শুরু করেছে। আমি বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা আশা করছে যে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরা এই বড় মাঠের এই আবার সমাবেশ স্থলে আজ এখন পর্যন্ত যদি আমি লক্ষ্য করেছি যে প্রায় লক্ষাধিক লোক ইতিমধ্যে ঠাকুরগাঁও বড় মাঠ চত্বরে চলে এসেছে এবং ঠাকুরগাঁও শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে মাইক লাগিয়ে একটি রমরম একটি পরিবেশের তৈরি হয়েছে ঠাকুরগাঁও শহর জুড়ে এবং ঠাকুরগাঁও প্রশাসনও এই কার্যক্রমের আগমন ঘিরে সোচ্চার হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা কাজ করে যাচ্ছে। আমি এই বিষয়ে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের বেশ কিছু চাওয়া রয়েছে তারেক রহমানের কাছে। তারেক রহমানের সরকার যদি গঠন করতে পারে তাহলে ঠাকুরগাঁও বিমানবন্দর, ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ সহ বিভিন্ন রকমের তারেক রহমান পর্যন্ত পৌঁছাবে এবং তারা আশা করছে যে তারেক রহমান সেই ঘোষণাগুলো দেবেন যে বিএনপি সরকারে আসলে এই ঠাকুরগাঁওর মানুষের যে চাহিদাগুলো আছে, যে আশাগুলো আছে সেগুলো পূরণে তিনি বক্তব্যে সেই পূরণের কথা তিনি বলবেন। আসিফ, এই ছিল ঠাকুরগাঁও তারেক রহমানের সমাবেশ থেকে আমার কাছে। জি, ঠাকুরগাঁও থেকে ছিলেন আমাদের প্রতিনিধি। চলে যাচ্ছি পরের সংবাদে। বৈষম্যহীন আর্থ সামাজিক কাঠামোর বাংলাদেশ গড়তে 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর একটি হোটেলে শুক্রবার এটি উপস্থাপন করেন। এতে দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলটির 51 দফা পরিকল্পনার কথা তুলে ধরেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই।
তিনি জানান, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ ও কৃষকদের সুরক্ষায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। মানসম্মত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও উদ্যোক্তা সহায়তা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করবে বিএনপি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেসব বন্ধ শিল্প আছে প্রত্যেকটির জন্য দরকার হলে আলাদা আলাদাভাবে বসে আমরা পলিসি বের করব যে ওই শিল্পগুলোকে যাতে আবার চালু করা যায় এবং সেখানে যাতে আবার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য শুরু হয়, সেখানে যাতে আবার নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর সহনশীলতা নিশ্চিতে নদী খাল খনন ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাওড় কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা হয়ে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের টেকসই বাঁধ দরকার এবং ব্লু ইকোনমি, এটির মাধ্যমে আমাদের হাওড় জায়গাগুলো আবার দেখতে অনেক সুন্দর, দেখতে যেহেতু সুন্দর এইগুলো, সেই জন্য এগুলোর মাধ্যমে আমরা এগুলোকে প্রোটেক্ট করার মাধ্যমে আমরা উপকূল উন্নয়ন বোর্ড গঠনের একটি পরিকল্পনা আমাদের আছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা সংযুক্ত করা হবে বলে জানান এই নেতা। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। নারীদের কল্যাণ, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি। আমাদের 2030 ভিশন বা 27 দফা উপস্থাপন করেছিলাম, তখন 31 দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না। যেহেতু এটি আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়, সেই জন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। অর্থনীতির পুনরুদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান থাকবে বলে জানান তারেক রহমান। জবাবদিহিটা স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে। জবাবদিহিতা যখন স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে, মানুষের জীবনমান উন্নয়ন হতে তখন বাধ্য, দুর্নীতি কমে আসতে তখন বাধ্য। প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায়, আইন শৃঙ্খলা বলতে যা বোঝায়, সকল কিছু তখন ধীরে ধীরে ভালোর দিকে এগোতে থাকবে। এই ইশতেহার কেবল একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে বলে এতে উল্লেখ করা হয়। প্রদান করা এবং সেটির মাধ্যমে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, যেমনটা বলছিলাম, জামায়াতের আমিরের নির্বাচনী জনসভার খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। চলে যাব তার কাছে। প্রিয়, জামায়াতের আমির কি জনসভায় যোগ দিয়েছেন? দলের অন্যান্য নেতারা বক্তৃতায় কি বলছেন? আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্য যে নেতা কর্মীরা কিন্তু এই শহরের নিউ ফিল্ডে কিন্তু জড়ো হয়েছেন। বিশেষ করে 11 দলীয় জোটের যে নেতা কর্মীরা হবিগঞ্জ জেলার 9টি উপজেলা এবং 4টি আসনে প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু এই সমাবেশ স্থলে এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানি যে জেলা জামাত আমাদের যেটা নিশ্চিত করেছিল যে আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু তারা সর্বোপরি সার্বিক পরিস্থিতি কিন্তু তারা স্বাভাবিক রয়েছে এবং তাদের যে প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছে। সবকিছু ঠিক থাকলে জামাতের আমির কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি সভায় প্রধান অতিথির বক্তব্য। এর আগে কিন্তু আমরা যে আমাদেরকে নিশ্চিত করেছিল যে ডক্টর শফিকুর রহমান কিন্তু হেলিকপ্টার যুগে কিন্তু সেই হবিগঞ্জ শহরের যে আধুনিক স্টেডিয়াম আছে সেখানে তিনি অবতরণ করবেন, এর পরপরই কিন্তু সমাবেশ স্থলে আসবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে যাই যে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডের যে সমাবেশ কিন্তু এখন শুরু হয়েছে, বিশেষ করে এখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং যে এখানে যে 11 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছেন এবং হবিগঞ্জ 3 আসনে কিন্তু জামাতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সহ 11 দলীয় প্রার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখেছি যে অনেক নারীরাও কিন্তু তারা এসেছেন। বিশেষ করে জামাতের যে নেতা কর্মীরা রয়েছেন তারা মূলত যে শফিকুর রহমান
একটা আগ্রহ তারা প্রকাশ করছেন। দীর্ঘদিন পর এই যে বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এখানে যোগ দিচ্ছেন। আমি যদি আপনাকে আগ্রহ জানাতে চাই যে আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু প্রশাসন কিন্তু নিরাপত্তার বেষ্টনী সেখানে স্থাপন করেছে। বিশেষ করে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে, পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কিন্তু তারা তৎপর রয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে কিন্তু জেলা বাংলাদেশ জামাতের আমির শফিকুর রহমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি সভা মঞ্চে উঠবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। আসলে আজকের এই সভাকে ঘিরে কিন্তু নেতা কর্মীদের মধ্যে কিন্তু চাঞ্চল্য ফিরে এসেছে। তারা মনে করছেন যে ডক্টর শফিকুর রহমানের এই সভাকে ঘিরে যে জামাতের যে রাজনীতি অনেকটি প্রসার হবে এবং তারা ইসলামিক মানবিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন বলে তারা জানিয়েছেন। সিলেট থেকে জামায়াত ইসলামের খবর জানাচ্ছিলেন আখলাক আহমেদ প্রিয়। লেনদেনের চাঙ্গাভাবের মধ্যে দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে প্রায় 4,476 কোটি টাকা। সপ্তাহ শেষে ঢাকায় গড় লেনদেন গিয়ে দাঁড়ায় 668 কোটি টাকার মতো। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন 500 কোটি টাকা ছাড়িয়ে যায়। সপ্তাহের বাকি কার্যদিবসগুলোতে লেনদেন বাড়তে থাকে, ফলে এই সময় ডিএসসিতে গড় লেনদেন গিয়ে থাকে 668 কোটি টাকায়। একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় 4,476 কোটি টাকা। প্রায় সপ্তাহ জুড়ে সূচকের তেজিভাব ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচককে 5,200 পয়েন্টের ওপর নিয়ে যায়। ফলে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচকের পরিমাণ দাঁড়ায় 5,234 পয়েন্টে। সব মিলিয়ে বাজারের এই ধারাকে ইতিবাচক হিসেবেই দেখছে ব্রোকারেজ হাউসগুলো। আমরা নির্বাচনে যত কাছাকাছি আগাচ্ছি আমাদের পুঁজিবাজার কিন্তু ততই চাঙ্গা হয়ে আসছে এবং গত সপ্তাহে কিন্তু আমরা এটাই কিন্তু একটা দেখেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 কার্যদিবস ছিল, এর মধ্যে কিন্তু 3 কার্যদিবসই পজিটিভ গিয়েছে। শুধু বৃহস্পতিবার মার্কেটটা একটু ডাউন হয়েছে, বাট ওভারঅল যদি উইকলি বলি আমাদের কিন্তু 80 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত আইপিওর মাধ্যমে ভালো ভালো কোম্পানি বাজারে নিয়ে আসতে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন তারা। আইপিও যদি না আসে একটা বাজার কিন্তু আপনি যতই বলি আন্ডার ভ্যালু, যত কিছুই বলি ইনভেস্টারের জেনুইন নতুন ইনভেস্টারের পার্টিসিপেশন কিন্তু আসবে না। আমাদের একটা নতুন আইপিও খসড়া হয়েছে, এটাকে আমরা অ্যাডপ্ট করে খুব শীঘ্রই কিন্তু আমাদের যত স্টেক হোল্ডার্স আছে, আপনি মার্চেন্ট ব্যাংক বলেন, ইস্যু ম্যানেজার বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, পিসেক, প্রতিটা ইন্টারমিডিয়েটকেই কিন্তু যেভাবেই হোক ভালো ভালো কোম্পানিকে মার্কেটে লিস্টিং করার জন্য একটা পদক্ষেপ নিতে হবে। সূচকের উত্থান পতন পুঁজিবাজারের একটি স্বাভাবিক ধারা। এ অবস্থায় হুজুগে বিনিয়োগ না করে দেখে শুনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।